নবম ও দশম শ্রেণীর মানবিকের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অর্থনীতি ক্লাস নিচ্ছি আমি নাদিয়া নূর। তোমাদেরকে তৃতীয় অধ্যায় পড়ানো শেষ হয়েছিল। আজকে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী নিয়ে একটু আলোচনা করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে করতে পারো কমেন্ট সেকশানে। আর চেষ্টা করব যে তোমাদের মানে এমনিতেই যদি কোনো ইনকোয়ারি থাকে এগুলো যাতে আমি আজকে ক্লিয়ার করে দিতে পারি। তো তোমাদের অনুশীলনের প্রথমেই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং এই সবগুলোর উত্তরই এ পর্যন্ত যা পড়িয়ে এসেছি চ্যাপ্টারে সবগুলোর উত্তরই চ্যাপ্টারে খুব সুন্দরভাবে আছে। তারপর আমি একটু বলে যাচ্ছি উপযোগ কি। উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে বলে উপযোগ। আচ্ছা, তারপর ভোগ ও ভোক্তা বলতে কী বোঝায়? ভোগ হচ্ছে উপযোগ ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করা, আর ভোক্তা হচ্ছে যিনি ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করছেন তিনি। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায়? মোট উপযোগ হচ্ছে তুমি একটার পর একটা দ্রব্য ভোগ করে গেলে এবং সেটা থেকে তুমি যেই উপযোগ পাচ্ছ সেটা হচ্ছে সেই সবগুলোকে যোগ করলে মোট উপযোগ পাবে। এবং প্রান্তিক উপযোগ হচ্ছে তুমি একটার পর একটা দ্রব্য ধরো ভোগ করে যাচ্ছ, তো একটা অতিরিক্ত দ্রব্য ভোগ করার জন্য যে তুমি অতিরিক্ত পরিমাণ উপযোগ পেলে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, তারপর আছে চাহিদা। চাহিদার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটা শর্ত ফুলফিল করতে হবে। তার মধ্যে হচ্ছে দ্রব্য কেনার সামর্থ্য থাকতে হবে এবং সেটা কেনার জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে এবং সেটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। আর চাহিদা বিধিটা হচ্ছে চাহিদা এবং দামের মধ্যে যে একটা বিপরীত সম্পর্ক আছে এটাকেই চাহিদা বিধি বলে। আর বাজার চাহিদা হচ্ছে যে একটা কোনো মার্কেটে বা একটা সমাজে সব ভোক্তাদের চাহিদাকে একত্রিত করে যে মোট চাহিদা হয় সেটা হচ্ছে বাজার চাহিদা। আর যোগান বিধি হচ্ছে সিমিলারলি চাহিদা বিধির মতো যোগান এবং দামের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে যোগান বিধি। তো এই জিনিসগুলো খুব সিম্পল এবং বুঝলে পড়তে আসলে খুব সহজ। তো এই জিনিসগুলো সবাই পড়ে রাখবে, কারণ এগুলো তোমাদের সৃজনশীলের যে খ প্রশ্নগুলো থাকে 2 নম্বরের প্রশ্ন সেখানে থাকতে পারে, আবার এগুলার একটু বড় করে গয়ের জন্য প্রশ্নগুলো থাকতে পারে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি বহু নির্বাচনী প্রশ্নে। অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি? কিছুক্ষণ আগেই বলেছি অর্থনীতিতে চাহিদার শর্ত হচ্ছে 3টি। তারপরে আছে বাজার ভারসাম্যের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যক? বাজার ভারসাম্য টপিকটাই লাস্ট পড়ানো হয়েছিল তোমাদেরকে, এবং বাজার ভারসাম্যের জন্য চাহিদা এবং যোগান যেই বিন্দুতে এক হচ্ছে সেখানেই হচ্ছে আমরা বলছি যে এখানে বাজার ভারসাম্য পাওয়া যাচ্ছে। তো এখানে ক হবে উত্তর, যে বিন্দুতে চাহিদা এবং যোগান সমান সেটা হচ্ছে বাজার ভারসাম্য। এবং বাকিগুলো দেখো যে কোনোটাতে চাহিদা বেশি, কোনোটাতে যোগান বেশি, কোনোটাতে দাম চাহিদা মানে যোগানের দাম চাহিদার দামের চেয়ে বেশি। তো এরকম কম বেশি যখন হবে তখন আমরা বলবো যে বাজার তখনও ভারসাম্য অবস্থায় পৌঁছায়নি। যখন চাহিদা এবং যোগান দুইটা সমান হবে তখনই বাজার ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। আচ্ছা, তারপরে এখানে একটা ছক দেওয়া আছে। তাহসিন স্কুলে গিয়ে পেয়ারা কিনে খেলো, তার ভোগকৃত পেয়ারার উপযোগ সূচি নিচে দেওয়া হলো। প্রথম পেয়ারা থেকে সে মোট উপযোগ পেয়েছে 5 একক এবং প্রথম দ্রব্য থেকে মোট উপযোগ যেটা হয় প্রান্তিক উপযোগও সেটা হয়। তো মোট উপযোগ পেয়েছে 5 একক, প্রান্তিক উপযোগও 5 একক। দ্বিতীয় পেয়ারা থেকে পেয়েছে মোট উপযোগ 9 একক এবং প্রান্তিক উপযোগ হয়েছে 4 একক। আর তৃতীয় পেয়ারা থেকে মোট উপযোগ পেয়েছে 12 একক, প্রান্তিক উপযোগ কত পেয়েছে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো প্রান্তিক উপযোগ বের করার সিস্টেমটা হচ্ছে যে এই যে অতিরিক্ত 1 একক ভোগ করলো, যেমন প্রথম পেয়ারার ক্ষেত্রে তো মোট আর প্রান্তিক উপযোগ সমান, আর দ্বিতীয় পেয়ারা যখন ভোগ করলো তখন এই দ্বিতীয় পেয়ারাটা হচ্ছে একটা অতিরিক্ত 1 একক। অতিরিক্ত এটা ভোগ করার মধ্যে সে পেয়েছে কত? এখানে মোট উপযোগ আছে 9 একক। তো 9 থেকে যখন তুমি আগের মোট উপযোগটা মাইনাস করবে তখনই তুমি প্রান্তিক উপযোগ পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে কি হবে,
3 নাম্বারের ক্ষেত্রে তোমরা নিজেরা একটু বলার চেষ্টা করো। এখানে হবে 3 টাকা, কারণ 12 থেকে যখন তুমি 9 মাইনাস করবে তখন এখানে 3 আসবে। তো সে তৃতীয় পেয়ারা থেকে যে প্রান্তিক উপযোগ পেয়েছে সেটা 3 টাকার সমান। তাহসিনের উক্ত আচরণে কি প্রকাশ পেয়েছে? স্বাভাবিক অবস্থা প্রকাশ পেয়েছে, পেয়ারার প্রতি আকর্ষণ অপরিবর্তিত রয়েছে, পেয়ারার প্রতি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমেছে। আচ্ছা, এটা স্বাভাবিক অবস্থা প্রকাশ পেয়েছে। হ্যাঁ, স্বাভাবিক অবস্থা প্রকাশ পেয়েছে এ কারণেই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যেটা বলে যে একই জিনিস একটা নির্দিষ্ট সময়ে বারবার ভোগ করতে থাকলে আস্তে আস্তে প্রান্তিক উপযোগ কমতে থাকবে। তো এটা একটা স্বাভাবিক অবস্থা, এখানে কোনো অস্বাভাবিক অবস্থা প্রকাশ পায়নি। তো 1 নাম্বারটা ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে পেয়ারার প্রতি আকর্ষণ অপরিবর্তিত রয়েছে। এখন পেয়ারার প্রতি যদি আকর্ষণ অপরিবর্তিত থাকতো তাহলে কিন্তু প্রান্তিক উপযোগ কমতো না। যেহেতু আকর্ষণ কমে যাচ্ছে এই জন্য প্রান্তিক উপযোগও কমছে। তো দ্বিতীয়টা সত্যি নয়। আর 3 নাম্বার হচ্ছে পেয়ারার প্রতি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমেছে। ক্রমান্বয়ে যে কমেছে সেটা তো আমরা ছক থেকেই বুঝতে পেরেছি। তো এখানে 1 আর 3 হবে সঠিক। আচ্ছা, তারপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে। এখানে ছকটা খেয়াল করো যে ক ও খ ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন দামে এক্স দ্রব্যের চাহিদার বিভিন্ন পরিমাণ দেওয়া আছে। তোমাদের যখন বাজার চাহিদা বইয়ে পড়েছো তখন যেরকম একটা ছক দেওয়া ছিল এখানে এরকমই একটা ছক দেওয়া আছে, শুধু এখানে ভিতরের নাম্বারগুলো ডিফারেন্ট। তো এটা লক্ষ্য করো, প্রতি একক দ্রব্যের দাম আছে প্রথমে 20 টাকা, তারপরে হয়েছে 15 টাকা, তারপরে হয়েছে 10 টাকা। তো ক ব্যক্তির চাহিদার পরিমাণ যখন দ্রব্যের দাম 20 টাকা তখন তার চাহিদার পরিমাণ 5 কুইন্টাল। যখন দ্রব্যের দাম 15 টাকা তখন তার চাহিদার পরিমাণ 10 কুইন্টাল, এবং দ্রব্যের দাম যখন আবার কমে 10 টাকা হয় তখন তার চাহিদার পরিমাণ বেড়ে 15 কুইন্টাল হয়। এবং খ ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে যথাক্রমে 7, 11, 15। তো দুজনের চাহিদার পরিমাণই বাড়ছে, কিন্তু দুজনের বাড়ার পরিমাণটা এক না, দুজনেরটা ভিন্ন ভিন্ন হারে বাড়ছে। আচ্ছা, এখন এখান থেকে তোমাদেরকে কি বের করতে বলেছে? প্রথমে চেয়েছে উপযোগ কাকে বলে, সেটা আমি ক্লাসের শুরুতেই বলেছি। উপযোগ কাকে বলে? মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক ব্যাখ্যা করো। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? একটি সম্পর্ক তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। এক্ষেত্রে এটা লিখতে পারো যে ভোগের সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এটা একটা সম্পর্ক হতে পারে। আবার লিখতে পারো যে মোট উপযোগ কখনো ঋণাত্মক হয় না, কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। আচ্ছা, তারপরে আছে গ নাম্বারে আছে এক্স দ্রব্যের চাহিদা সূচি থেকে ক ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। এটা তো আসলে খুবই সিম্পল, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা। এখানে হচ্ছে তোমার গ নাম্বারে যেটা চেয়েছে সেখানে হচ্ছে তোমার ছকের যে খ ব্যক্তির চাহিদার পরিমাণ এ পার্টটার দরকার নেই। প্রথম মানে ছকের যে প্রথম 2টা কলাম, এই 2টা কলাম ইউজ করে তুমি একটা চাহিদা রেখা আঁকবে, যেখানে ভূমি অক্ষে থাকবে ক ব্যক্তির চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে থাকবে দ্রব্যের দাম। ঠিক আছে? এবং তুমি সেখানে দেখাবে যে যখনই দ্রব্যের দাম কমে যাচ্ছে তখনই চাহিদার পরিমাণ বাড়ছে। এটা খুবই সহজ একটা জিনিসটা নিজেরা করে ফেলবে। আর ঘ নাম্বারে যেটা চেয়েছে যে এক্স দ্রব্যের বাজার চাহিদা রেখা অঙ্কন করে ক ব্যক্তির চাহিদা রেখার সাথে তুলনা করো। আচ্ছা, এখন আবার এক্স ব্যক্তির চাহিদা রেখাটা আবার তোমাকে আঁকতে হবে। গয়ের উত্তরের সময় তো তুমি একবার এঁকেছোই, তখন হচ্ছে চাহিদা রেখাটা আবার আঁকবে, যেরকম করে এঁকেছো সেরকম করে আবার আঁকবে। আঁকার পরে আঁকবে বাজার চাহিদা, তারপরে এই 2টা চিত্রের মধ্যে তুলনা করবে। এখন এটার উত্তরটা আমি লিখিয়ে দিয়েছি, দেখার চেষ্টা করো। এখানে যে প্রথম ছকটা দেখো, এটা হচ্ছে এক্স ব্যক্তির ক ব্যক্তির চাহিদা, ক ব্যক্তির চাহিদা, এবং দ্বিতীয় চিত্রটার মধ্যে আছে খ ব্যক্তির চাহিদা। এই ছকটা ব্যবহার করে এখানে এই চাহিদা রেখাগুলো আঁকা হয়েছে, এবং এই 2টাকে যোগ করে 3 নাম্বার যে চিত্রটা আছে সেখানে হচ্ছে বাজার চাহিদা প্রকাশ পেয়েছে। তো তোমাদেরকে আমি বইয়ের মধ্যে বাজার চাহিদা একেবারে ডিটেইলে পড়িয়েছি যে কিভাবে বাজার চাহিদা রেখা আঁকতে হবে। এখানে হচ্ছে যেহেতু ভিতরের নাম্বারগুলো ডিফারেন্ট, তো তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং আবার যদি অন্য কোনো নাম্বারে আসে প্রশ্নটা তাহলে যাতে তোমরা সহজে অ্যান্সার করতে পারো এবং দুইটার মধ্যে তুলনা করে যাতে বুঝো যে জিনিসগুলো আসলে কিভাবে আঁকতে হবে, এই জন্য আমি জিনিসটা এখানে উল্লেখ করে দিয়েছি।
চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখবে, আর বোঝার জন্য যদি মনে করো যে বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটা পজ করবে, এখানে পজ করে তারপরে সুন্দর করে বুঝে নিবে। এখানে দেখো, যখন দাম হচ্ছে 20 টাকা তখন ক ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে 5 কুইন্টাল, খ ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে 7 কুইন্টাল এবং বাজার চাহিদা হচ্ছে 5 যোগ 7 সমান 12 কুইন্টাল। এভাবে বাকি দুটো চাহিদার পরিমাণ যোগ করে পাওয়া গেছে 21 কুইন্টাল এবং 30 কুইন্টাল, এবং এই জিনিসটা যোগ করে যে ডি প্রাইম যে রেখাটা, এটা হচ্ছে বাজার চাহিদা। এটার ব্যাখ্যাটা লক্ষ্য করো। তোমরা অবশ্যই সামনে বই খুলে নিয়ে বসবে এবং যখন ব্যাখ্যাটা পড়বে চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। চিত্রে ভূমি অক্ষে অর্থাৎ OX অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে অর্থাৎ OY অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। ক ব্যক্তির চাহিদা রেখা হলো D1 এবং খ ব্যক্তির চাহিদা রেখা হলো D2। ক ও খ ব্যক্তির চাহিদার পরিমাণ যোগ করে বাজার চাহিদা পাওয়া যায়। এখানে ডি প্রাইম বাজার চাহিদা রেখা। তো ক ব্যক্তির চাহিদা রেখা এখানে হচ্ছে, এখানে যে দ্বিতীয় প্যারাটা শুরু হয়েছে এখান থেকে হচ্ছে ক ব্যক্তির চাহিদা রেখার সাথে বাজার চাহিদা রেখার তুলনা করা হচ্ছে। ক ব্যক্তির চাহিদা রেখা তার ব্যক্তিগত চাহিদা প্রকাশ করে, অন্যদিকে বাজার চাহিদা রেখা বাজারের সকল ভোক্তার চাহিদার সমষ্টিগত পরিমাণকে নির্দেশ করে। অর্থাৎ এই যে ক ব্যক্তির চাহিদা রেখা এখানে অন্য কোনো ব্যক্তির বা অন্য কারো চাহিদার পরিমাণ নির্দেশ করছেন, এখানে শুধু তার ব্যক্তিগত চাহিদার পরিমাণটা নির্দেশিত হচ্ছে। আর বাজার চাহিদা রেখা বাজারে যতজন আছে, এখানে প্রশ্নের মধ্যে শুধু 2 জন ভোক্তাকেই উল্লেখ করেছে, এই জন্য বাজার চাহিদা রেখা শুধু 2 জন ভোক্তার চাহিদার পরিমাণে উল্লেখ করছে। তো বাজার চাহিদা রেখা কি করে, একটা বাজারে যত ভোক্তা আছে সবার চাহিদার সমষ্টিগত পরিমাণকে নির্দেশ করে। আচ্ছা, তারপরে আছে D1 রেখা ক ব্যক্তির ব্যক্তিগত চাহিদা রেখা হওয়ায় তা কম পরিমাণ চাহিদা নির্দেশ করে। স্বাভাবিকভাবে একজন ব্যক্তির চাহিদা অনেকজন ব্যক্তির চাহিদার পরিমাণের চেয়ে অবশ্যই কম হবে। আচ্ছা, আর অন্যদিকে ডি প্রাইম বাজার চাহিদা রেখা হওয়ায় তা অধিক চাহিদার পরিমাণ নির্দেশ করে। এই কারণে D1 রেখাটি, অর্থাৎ যেটা ক ব্যক্তির চাহিদা রেখা, এই রেখাটা খাড়া হয়। খাড়া হওয়ার মানে হচ্ছে যে এখানে চাহিদার পরিমাণ কম প্রকাশ করছে, আর এর খাড়া হওয়ার মানে হচ্ছে এটার ঢাল বেশি। আর ডি প্রাইম রেখা যেটা বাজার চাহিদা রেখা, সেটা হবে তুলনামূলক ঢালু, এবং ঢালু হওয়ার মানে হচ্ছে এর ঢাল কম এবং এটা প্রকাশ করছে বেশি পরিমাণ চাহিদা। এই হচ্ছে তুলনা, মোটামুটি এতটুকু লিখলেই এটার উত্তর হয়ে যাবে। তো তোমাদের যে অনুশীলনীতে বাকি আছে বর্ণনামূলক প্রশ্নগুলো এবং সৃজনশীল 2 নাম্বার প্রশ্নটা, তো এটা হচ্ছে আমি আরেকটা ক্লাসে বুঝিয়ে দিব। একটা ক্লাসই বেশি বড় করব না, এত বড় করলে তোমরা মনোযোগ রাখতে পারবে না। এখানে তোমাদের কাজ হচ্ছে যে এটা নিজেরা বুঝবে, সৃজনশীলের এই ঘ নাম্বার প্রশ্নটা নিজেরা বুঝে বাসায় প্র্যাকটিস করবে আর এটা খাতায় তুলে নেবে। এই যে আমি উত্তরটা লিখিয়ে দিয়েছি, এটা ভিডিওটা পজ করে করে অবশ্যই খাতায় তুলে নেবে। আর এখান থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে ক, খ, গ। আমি ঘ নাম্বারটা লিখিয়ে দিলাম, আর প্রথম 3টা তোমরা লিখে ছবি তুলে পোস্ট করবে। এই 3টা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল যে 2 নাম্বারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।